স্ক্রিনে 252 জনের যে মেয়েটিকে দেখা যাচ্ছে ওর নাম হানা। আর হানা এক জ্যোতিষীর কাছে আসে ওর ভাগ্য পরিবর্তন করতে, কেননা ওর মনে অনেক দুঃখ। ওর এই স্থূলকার শরীরের জন্য ও মনের মতো কোনো সঙ্গী খুঁজে পাচ্ছে না, কিন্তু যে একজনকে ও পছন্দ করে তাকে ওর মনের কথা খুলে বলতে পারছে না, যার কারণে এই বিষয়ে জ্যোতিষীর কাছে আসে একটি মন্ত্র পড়ে দিতে। তখন জ্যোতিষী সেই ছেলের ছবি দেখে বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, কারণ এত হ্যান্ডসাম একটি ছেলের সাথে তোমার মতো মোটা শরীরের মেয়েকে কখনোই মানায় না, বরং সে তোমাকে রিজেক্ট করবে। এ কথা শুনে হানার যখন খুব মন খারাপ হয়, তখন জ্যোতিষী দেখে বাধ্য হয়ে ওকে একটি সে মন্ত্র লিখে দেয়, কিন্তু এটা শিওরলি দেয় না যে এতে কোনো কাজ হবে। আর এই মোটার জন্য ওকে সব জায়গায় ঝামেলায় পড়তে হয়। তো হানা ফ্রি টাইমেও অন্য একটিও কাজ করে, সেটা হলো ফোনে বিভিন্ন ছেলেদের সাথে রোমান্টিক আলোচনা। আর হানা তাদের কাছে ও নিজের কণ্ঠস্বর এমনভাবে তুলে ধরে যে কারণে বিবাহিত পুরুষ থেকে শুরু করে সিঙ্গেল ছেলেরাও ওর সাথে কথা বলার জন্য পাগল হয়ে যায়। আর এর বিনিময়ে ও কিছু টাকাও পায়। আর এই পেশাটি হানা এই জন্য বেছে নেয় কারণ ওর মোটা শরীর নিয়ে কারোর সামনে উপস্থিত হতে হচ্ছে না। আর তার থেকে সবচেয়ে ওর বড় যে গুণটি আছে সেটি হলো ও একজন ভালো সিঙ্গার, তবে সেটি পর্দার আড়ালে। কিন্তু ওর গানের গলায় আহমি নামের সুন্দরী এক জনপ্রিয় মডেল লিপসিং করে দর্শকের কাছে ও একজন সেরা গায়িকা হয়ে যায়, যেখানে হানার কণ্ঠ দর্শক এতই পছন্দ করে যে কিন্তু হানাকে সেটাই কেউ জানে না। কিন্তু হানার পছন্দ ওর স্টুডিওর প্রডিউসার সাংজুনকে, কারণ ও তাকে এতই ভালোবাসে যে তার কথা মনে করে ও গান গাইতেই একদিন হঠাৎ স্টেজ ভেঙে ও নিচে পড়ে যায়। কেননা তার কথা ভাবলেই দিন দুনিয়ার কারো কথাই হানার তখন মনে থাকে না। এই কারণে আহমি হানাকে মোটেই পছন্দ করে না, তার উপরে ওর আবার এত মোটা শরীর। তো পারফরমেন্স শেষে সাংজুংকে জড়িয়ে ধরে ওর গানের খুব প্রশংসা করলে হানা তো খুশিতে আরও লজ্জায় জড়সড় হয়ে যায়। আর এই অনুভূতির কথা হানা ওর বেস্ট ফ্রেন্ডকে জানালে বান্ধবী এসব প্রেম থেকে ওকে সরে যেতে বলে। এটা বলে যে ওদের মতো কুৎসিত মোটা মেয়েদের কপালে এসব প্রেম টিকে না। কথা বলে ওকে সতর্ক করলে তখন ওর অতীতের কথা মনে পড়ে যায় যে এক ছেলেকে ভালোবেসে ফেলায় শেষ পর্যন্ত সে ওকে ছেড়ে চলে গিয়েছিল, যার ফলে 30টি ঘুমের ট্যাবলেট খেয়ে ওকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও হানার মন তো কেবলই ওর সাংজুংয়ের দিকেই চলে যায়। আর দিনকে দিন হানা সাংজুংয়ের সাথে কাজ করতে করতে তার প্রতি ও এতটাই দুর্বল হয়ে যায় যে ও তাকে ভালোবাসার কথা বলতে গিয়েও আবার ভয়ে থেমে যায়। তো ওদের কাজ শেষে হঠাৎ একদিন সাংজুং ওকে গাড়িতে লিফট দিলে হঠাৎ হানা কথার মাঝে জেনে ও তাকে ওর মনের কথা ও খুলে বলতে যাবে, তখন এক পাগল চলে আসায় হানার আর সেই কথা খুলে বলা হয় না। এরপর ওর বাসায় চলে আসলে নেমে যাওয়ার সময় সাংজুং ওকে তার বার্থডে পার্টিতে আসার জন্য নিমন্ত্রণ করে। তো আসবে বলে ও সাংজুংকে কথা দেয়। এরপর ও চলে গেলে সাংজুং দেখে যে তার গাড়িতে হানার একটি মিউজিক বুক রেখে গেছে, আর সেটা খুলতেই দেখে যে তাতে অনেকগুলো আফ্রিকান ট্যাটু সহ স্টিকার লাগানো আছে। এটা দেখে তখন সাংজুং হাসতে থাকে। আর ওদিকে হানা সারাত বসে ভাবে যে ও কাল বার্থডে পার্টিতে কি পরে যাবে। আর তখনই ওর বান্ধবী একটি বক্স নিয়ে আসে আর বলে যে এটা সাংজুং পাঠিয়েছে তোমার জন্য। তখন সেটি বের করে দেখে যে তাতে একটি রেড ড্রেস রয়েছে। হানার তখন আর বুঝতে বাকি থাকে না যে সাংজুং কেন সেটি পাঠিয়েছে। আর তারপরে ও সেই খুশিতে সেই ড্রেস পরে পরদিনই সাংজুংয়ের পার্টিতে যায় এবং সেখানে থাকা সকল ফ্রেন্ডসরা ওর বডি ফিটনেস নিয়ে অনেক মশকরা করতে শুরু করে, যেটা দেখে তখন হানার কিছুটা অস্বস্তি লাগে, কিন্তু সাংজুং চুপ থাকে। তো পার্টির চলাকালে তার কিছুক্ষণ পরই সে একই ড্রেস পরে আহমিও সেখানে আসে। আর তখনই দুজনকে একই ড্রেস পরতে দেখে সাংজুংয়ের আর বোঝার বাকি থাকে না যে এই কাজটি আহমি ইচ্ছাকৃত করেছে যাতে ও হানাকে হার্ট করতে পারে। আর হানা লজ্জাজনক এমন পরিস্থিতিতে পড়ায় তখন ওর ভীষণ কষ্ট হয়। আর ওর কষ্টটি আড়াল করার জন্যই তখন ও ওয়াশরুমে চলে যায় এবং তার কিছুক্ষণ পরই সেখানে সাংজুং ও আহমিও আসে এবং তাদের কথোপকথন ও ভেতরে বসে শুনতে থাকে,
যেখানে সাংজুং ওকে সাবধান করছে এই কথা বলে যে তুমি কেন বারবারই হানাকে কষ্ট দিচ্ছ, কেন তুমি বুঝতে পারছো না যে ওর মতো কুৎসিত মেয়েকে কে পছন্দ করবে, আর কেনই বা আমি ওকে পছন্দ করতে যাব। ওকে তো আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করছি, আর সেটি যদি ও একবার বুঝতে পারে তবে কষ্ট পেয়ে আমাদের স্টুডিও ছেড়ে চলে যাবে। তখন আমাদের এই প্রতিষ্ঠান ডাউন ছাড়ার কোনো পথই খোলা থাকবে না। একথা হানা তখন ভেতরে বসে ও সব কিছু শুনে ফেললে ওর কষ্ট যেন আরও দ্বিগুণ হয়ে যায়, কারণ ও এতদিন জানতো সাংজুংই একমাত্র সেই ব্যক্তি যে ওর সবসময় ভালো প্রশংসা করত এবং ওর সাথে সে ভালো ব্যবহার করত, আর তার কিনা এই আসল রূপ। এবং তারপরে হানা কাঁদতে কাঁদতে ওর বাসায় চলে আসে এবং সব দরজা জানালা ভালোভাবে বন্ধ করে ও মরার জন্য প্রস্তুত হয়। কিন্তু যখনই ও মন থেকে প্রস্তুত হয়ে যায় যে ওই দুনিয়া ছেড়ে চলে যাবে, তখনই একজন ডক্টরের ফোন আসে এবং সে ওর কাছে এই অ্যাডভাইস চায় যে সে এখন কি করবে, কারণ সে তার স্ত্রীকে আগের মতো আর ভালোবাসতে পারছে না, যে কারণে সে ওর সঙ্গ চায়। এ কথা শুনে হানার হঠাৎ কি ভেবে মন চেঞ্জ হয়ে যায় এবং অমনি ওর মাথায় এক প্ল্যান আসে, যার কারণে ওই মুহূর্তে ও সেই ডক্টরের চেম্বারে যায় এবং ওর জীবনের সমস্ত দুঃখের কথা তাকে খুলে জানায়, যাতে সে ওকে বিনামূল্যে সার্জারি করে, কেননা এই মুহূর্তে সার্জারি করতে ওর কাছে এত টাকা নেই। কিন্তু ডক্টর তো কথা শুনে সে কোনোভাবেই বিনামূল্যে ওকে সার্জারি করতে রাজি হয় না। আর তখনই হানা তাকে ব্ল্যাকমেইল করতে তার অডিও রেকর্ড বের করে এবং তাতে এতদিনের সকল কুকর্ম অডিও রেকর্ড ফাঁস করে দেওয়ার ভয় দেখাতে থাকে, যে সে ফোনে এতদিন ওর সাথে যা কিছু বলেছে তা তার ওয়াইফকে সহ সব জায়গায় তা পাবলিশ করে দিবে। কথা শুনে ডক্টর সেই ভয়ে সার্জারি করতে সে রাজি হলো, কিন্তু তার আগে সেই রেকর্ডটির ফিতে সে ছিঁড়ে ফেলে। হানা দেখে বলে যে আসলে আরও 2টি কপি আমার কাছে আছে। ডক্টর শেষমেশ কোনো উপায় না পেয়ে হানার কথা অনুযায়ী সে মাথা থেকে ওর পা পর্যন্ত সার্জারি করা শুরু করে। আর এভাবেই হানা ও সেই স্টুডিও থেকে একেবারেই সরে আসে এবং 1 বছর ও সার্জারির পেছনে সময় দেয়, যার কারণে কার সাথে ওর যোগাযোগ রাখা সম্ভব হয় না, এমনকি ওর বাবার সাথেও না। তো হানা স্লিম হতে ওর সকলে স্ট্রাগল শুরু হয়ে গেলে ডক্টররাও ওকে সুন্দর দেখাতে তারাও ওর প্রতি কম চেষ্টা করেন না। ওদিকে সাংজু একের পর এক ফোন দিয়ে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে কিন্তু কেউই ওর কোনোই হদিস দিতে পারে না। আর এভাবেই 1 বছর হানার অপারেশন ফুলফিল কমপ্লিট হয়ে এলে হানা যখন প্রথম নিজেকে আয়নায় দেখে ও যেন বিশ্বাসই করতে পারে না যে এই সুন্দরতম মেয়েটি ও নিজে, এত কুৎসিত মোটা থেকে ও এতটা স্লিম এবং দেখতে সুন্দর হয়েছে। আর এই খুশিতে ওর চোখের সাথে সাথে পানি চলে আসে, কেননা ও কখনো ভাবতেই পারেনি যে ওর এতটা পরিবর্তন হবে। আর তারপর থেকেই হানা ওর মনের মতো ড্রেস পরা শুরু করে এবং নিজেকে এখন আর আগের মতো সবার সামনে মেলে ধরতে ওর কোনোই সংকোচ বোধ হয় না। এরপর একদিন হানা সাংজুংকে একটি মার্কেটে দেখে ওর চোখ সেখানেই আটকে যায়, আর তারপরে ও তাকে ফলো করা শুরু করে। আর সেখান দিয়ে একটি লোক যাওয়ার সময় সে হঠাৎ তার রূপ দেখে সে বাইক থেকে পড়ে আহত হয়। আর তাকে পড়ে যেতে দেখে হানা দৌড়ে তার কাছে গেলে সাংজুংও সেখানে দ্রুত চলে আসে তাকে হেল্প করতে। আর সাংজুং চলে আসায় তখন হানা এই ভয়ে ওর নিজেকে দ্রুত আড়াল করার চেষ্টা করে, না জানি সে ওকে দেখে চিনে ফেলে। এই ভয়ে ও সেই লোকটির হেলমেট পরে সেখান থেকে দৌড়াতে থাকে যাতে সে ওকে না দেখে, কিন্তু সাংজুং তোর দৌড়ের কোনো কারণই বুঝতে পারে না। এরপর ও আবারও সাংজুংকে একটি গাড়ির শোরুমে দেখে হানা ওখানে ওকে ফলো করা শুরু করে এবং সেই শোরুমের বিক্রেতা এসে ওকে দেখে জিজ্ঞেস করে যে ওর জন্য এই গাড়িটি খুবই পারফেক্ট হবে। তো প্রথমে হানা সেটি কেনার ইচ্ছে প্রকাশ না করলে এক পর্যায়ে সেই বিক্রেতা ওর রূপের খুব প্রশংসা করে, যেটা শুনে হানা তো খুব খুশি হয়ে যায় এবং ও আবেগে সেই গাড়িটি কিনে ফেলে। আর এই খুশিতে ও খুব জোরে ড্রাইভ করা শুরু করলে এক পর্যায়ে একটি গাড়ির সাথে ওর গাড়ির প্রচণ্ড রকমের ধাক্কা লাগে, যেই ধাক্কায় সেই গাড়ির ড্রাইভার পর্যন্ত আহত হয় এবং সেই লোক ওর নামে থানায় মামলা করলে পুলিশ এসে ওকে ধরে নিয়ে যায়। কিন্তু তারা ওর আইডির সাথে বর্তমান ফেসের কোনোই মিল খুঁজে পায় না, যার দরুন হানা এই ফেস নিয়ে তখন পড়ে মহা বিপদে। আর এই বিপদ থেকে উদ্ধার হতে তখন ওর বান্ধবীকে কল করে থানায় ডেকে নিয়ে আসে, কিন্তু বান্ধবীও ওকে দেখে চিনতে তো পারেই না, বরং ওখানে থাকা একটি মোটা মেয়েকে দেখে ওর নিজের বান্ধবী ভেবে তাকে জড়িয়ে ধরে।
শেষমেশ পুলিশ সেখানেও হতাশ হয়। হানা তখন কোনো উপায় না পেয়ে ওর বান্ধবীকে সেই ট্যাটুটি খুলে দেখায়, যেটা একসময় দুজন একসাথে সেটি করিয়েছিল। আর এই ট্যাটু দেখেই বান্ধবী অবশেষে হানাকে চিনতে পারে এবং এত মাস পর হানাকে খুঁজে পেয়ে ওর বান্ধবী খুব খুশি হয়। পরদিন হানা ওর বান্ধবীকে জানায় যে ও আবার সেই স্টুডিওতে ফিরে যাবে এবং ও আবারও গান গাইবে। কথা শুনে তখন বান্ধবী বলে, তুমি চলে যাওয়াতে তাদের এখন একটি অ্যালবামেও চলছে না, কারণ তারা তোমার মতো কোনো সিঙ্গার খুঁজে পাচ্ছে না। এতে করে আমিও ফ্যান ফলোদের কাছে ও দিনকে দিন ডাউন হচ্ছে, কারণ ও যে তোমার মতো গাইতে পারছে না। এখন তুমি যদি আবার সেখানে ফিরে যাও তারা তোমাকে দেখে চিনে ফেলবে এবং এই সার্জারির কথা জানলে তোমার অনেক কেলেঙ্কারি হবে। কিন্তু কথা শুনে তো হানা পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলে যে তুমি যেভাবে প্রথম দেখাতে আমাকে দেখে চেনোনি, তারাও আমাকে দেখে চিনবে না, তাই এই বিশ্বাস রাখো যে আমার কোনো কিছুই হবে না। এবং তারপরে হানা ও জিয়া পরিচয়ে সেই স্টুডিওতে যায় এবং বাকিদের মতো ও সেখানে অডিশন দেয়। কিন্তু যতবারই হানা সাংজুর দিকে তাকায় ততবারই ও অডিশন দিতে নার্ভাস হয়ে যায়। এক পর্যায়ে ও খুব মনোবল নিয়ে 2 লাইন গান গাওয়া শুরু করলে হঠাৎ সাংজুর মন ধক করে ওঠে এবং আশেপাশে থাকা সবার মন যেন ও মুহূর্তেই জয় করে নেয়। কিন্তু সাংজুর তো ওকে নিয়ে হঠাৎ সন্দেহের সৃষ্টি হয়, যেন এজন্য পুরনো হানা ফিরে এসেছে। আর তাই ওকে ডেকে নিয়ে এসে আড়ালে জিজ্ঞেস করে যে তুমি কে, আর তুমি কি সেই মেয়ে যাকে আমি চিনি। কথা শুনে তখন জিয়া ভয়ে কেঁদে দেয় আর ভাবে হয়তো সাংজুর কাছেও ধরা পড়ে গেছে। কিন্তু সাংজুন যখন বলে যে গতকালও তুমি তো একটি শোরুমে আমার পিছু নিয়েছিলে যাতে তুমি আমার স্ত্রীতে গান গাওয়ার সুযোগ পাও, কথা শুনে তখন জিয়ার মন হালকা একটু স্বস্তি পায় আর ভাবে যে সাংজুং আসলে ওকে চিনতে পারেনি। আর তারপর থেকে জিয়া শুধু গান নয় বরং ওর সুন্দর চেহারার জন্য এবার মডেলিংও ওকে নেওয়া হয় এবং একের পর এক ওর ফ্যান ফলোয়ারও বাড়তে শুরু করে। আর এদিকে আহমে হানার বাবাকে রাত দিন পাহারা দেয়, কারণ হানা কবে ফিরে আসবে এই খোঁজ রাখার জন্য। কেননা একমাত্র হানার জন্য ওর অ্যালবাম ফ্লপ করছে, ও নতুন করে স্টেজে কোনো শো করতে পারছে না, যার কারণে দর্শকও আর মাতাতে পারছে না। অন্যদিকে হানার বাবা সে জিয়াকে টিভিতে শো করতে দেখলেই হঠাৎ সে লাফিয়ে ওঠে এবং গানের তালে সেও নেচে ওঠে, যেন সে ওকে আগে থেকে চিনে। আর এদিকে সাংজুং জিয়াকে পেয়ে সে হানার কথা ভুলে যায়, কারণ তারা যেমনটি আশা করেছিল তেমনই একজন সিঙ্গার পেয়েছে। আর এই কারণে সে আহমিকে ফোন করে বলে যে হানার বাবাকে আর পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নেই তাদের, আর তাই ওকে অযথা সময় নষ্ট না করে চলে আসতে বলে। কিন্তু আহমির তো কিছুতেই মন সন্তুষ্ট হচ্ছে না, কারণ একমাত্র হানার জন্যই ওর শো বন্ধ হয়ে আছে। আর এদিকে জিয়ার মন জয় করার জন্য সাংজুং তো সে জিয়ার সাথে দীর্ঘক্ষণ সময় কাটাতে থাকে, যেটা আহমি দেখে তা সহ্য হয় না এবং জিয়ার উপর ও প্রচণ্ড হিংসাপরায়ণ হয়ে ওঠে। আর তাই ওকে এখান থেকে সরানোর সর্বাত্মক চেষ্টা করে। তো ইদানিং জিয়া প্রায়ই ও কণ্ঠ চেঞ্জ করে ও একটু ভিন্নভাবে গাওয়ার চেষ্টা করলে সাংজু তখন হানার ছবি দেখিয়ে ওর মতো গাওয়ার চেষ্টা করতে বলে, কারণ তার কাছে একমাত্র হানার কণ্ঠই বেশি ভালো লাগে। কথা শুনে তখন জিয়ার চোখে পানি চলে আসে এবং ভাবে যে সাংজুং ওর কণ্ঠ এতই পছন্দ করতো সে, আর তাই আবারও নতুন করেও সাংজুর প্রেমে পড়ে। আর এই অনুভূতির কথা ওর বান্ধবীকে জানালে তখন ওর বান্ধবী শুনে তার প্রতি ঝুঁকতে নিষেধ করে, কেননা পুরুষ মাত্র প্রাকৃতিক নারী পছন্দ করে, কোনো সার্জারি সুন্দরী নয়। আর সেটা যদি হয় তার ওয়াইফ বা গার্লফ্রেন্ড, তবে তো আরও নয়, কেননা দিন শেষে সে তোমার আসল সত্য জানলে সে তোমাকে ঠিকই ঠকাবে। কারণ আমরা আমাদের আসল পরিচয় আমরা মোটা এবং কুৎসিত, আমাদের কেউ কখনো ভালোবাসতে পারে না। কথা শুনে জিয়া কোনোভাবে তা বিশ্বাস করে না, কারণ ওর বিশ্বাস সাংজুং ওর রূপের মোহে পড়ে কোনোদিনই ওকে ছেড়ে চলে যাবে না। আর এই বিষয় নিয়ে দুজনের মধ্যে দুজনের বয়ফ্রেন্ড নিয়ে এক তুমুল ঝগড়ার সৃষ্টি হয়, যার কারণে জিয়া রাগ করে তখন ওই রাতে ও সাংজুংয়ের বাড়িতে এসে উঠে। আর সারা রাত সাংজুনের সাথে ড্রিঙ্ক পান করে এরপর ওকে যখন বাড়িতে পৌঁছে দেয় তখন জিয়া ধীর কণ্ঠে জিজ্ঞেস করে যে সে সার্জারি কোনো মেয়ে গার্লফ্রেন্ড হিসেবে পছন্দ করে কিনা। কথা জবাবে তখন সাংজুং সেটাই বলে যে উত্তরটি ওর বান্ধবী বলেছিল। আর এই জবাব শুনে জিয়ার মন আরও খারাপ হয়ে যায় এবং ও বুঝতে পারে যে ও নিজেকে পরিবর্তন করে যা কিছু করেছে তা হয়তো বড় ভুল করেছে। এই কারণে ওর প্রচণ্ড মন খারাপ থাকে।
সাংজুং যখন ওর বাড়ির সামনে এসে গাড়িটি থামায় তখন একটি লোক হঠাৎ ওর পিছু নিলে সাংজুং সেটি লক্ষ্য করে এবং লোকটিকে গিয়ে সে প্রচণ্ড রকমের আঘাত করতে থাকে এবং জিজ্ঞেস করে যে সে ওর কেন পিছু নিয়েছে। এ কথা শুনে তখন লোকটি মার খেয়ে বলে যে আমার তাকে অনেক পছন্দ আর তাই সে ওর কিছু ছবি তুলেছে। এ কথা শুনে তখন সাংজুং তাকে আরও বেদম পিটাতে থাকে আর এমন মারতে দেখায় জিয়া তখন সাংজুংকে থামতে বলে এবং ওর সমস্ত রাগ ও ক্ষোভ ও সাংজুর উপরে গিয়ে উঠায় আর বলে কেন তুমি তাকে মারছো, সে আমাকে পছন্দ করে বলে। একটি মানুষ সে তার পছন্দের কথা যখন তার কাছে প্রকাশ করতে না পারে তখন তার কাছে কি কষ্ট লাগে সেটা তোমার মতো অনুভূতিহীন মানুষ কখনো তা বুঝতে পারবে না। এ কথা বলে ও কাঁদতে কাঁদতে চলে গেলে কিন্তু সাংজুন তোর এই ক্ষোভের কারণ সে কিছুই বুঝতে পারে না। এরপর একদিন হঠাৎ জিয়ার কাছে এক ডক্টরের ফোন আসে আর ও ফোন পাওয়া মাত্রই দৌড়ে হসপিটালে চলে যায় এবং ডক্টরের কাছ থেকে জানতে পারে যে ওর বান্ধবী 30টি ঘুমের ওষুধ খেয়ে ও আত্মহত্যার চেষ্টা করেছে কিন্তু ভাগ্যক্রমে ও বেঁচে যায়। এ কথা শুনে জিয়ার আর বুঝতে বাকি থাকে না যে ওর আজ এই অবস্থার জন্য কে দায়ী, যার কারণে জিয়ার আজ অডিশন থাকলেও ও সেটা কেয়ার না করে তখনই ও দৌড়ে ওর বান্ধবীর বয়ফ্রেন্ডের কাছে ছুটে যায় এবং দেখে যে ছেলে দুদিন আগে ওর বান্ধবীকে প্রেমের ফাঁদে ফেলেছিল সে আজ ওর বান্ধবীকে ছেড়ে অন্য মেয়ের সাথে আলাপচারিতায় ব্যস্ত। আর এটা দেখে তখন জিয়ার রাগ আরও তীব্র হয়ে যায় আর তাই ও তাকে লিফটে আটকে ইচ্ছে মতো ধোলায় দেয়, ওর বান্ধবীর প্রতিশোধ নেয়। এবং তখনই সাংজুং আসে এবং কোনোরকম ওকে ওখান থেকে স্টুডিওতে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু জিয়ার প্রচণ্ড মন খারাপ থাকায় ও কোনোভাবে অডিশন দিতে রাজি হয় না, কিন্তু সাংজুং ওকে বুঝিয়ে সুঝে আত্মবিশ্বাস দেয় যে ও পারফর্ম করতে পারবে। আর তাই সেই আত্মবিশ্বাসে জিয়ার লাইভে গান করে ও এই প্রথম সব দর্শকের হৃদয় জয় করে নেয় এবং সব জায়গায় শুধু ওর নাম আর নাম। আর ওই রাতে সাংজুং ধীরে ধীরে সে জিয়ার কাছে আসতে থাকলে জিয়াও তার প্রতি অনেকটা দুর্বল হয়ে যায়, কিন্তু পরক্ষণে আবার ডক্টরের কথা মনে পড়তে জিয়া এই ভয়ে ও দূরে সরে যায়, না জানি এই আবার ওর দেহের নকল সব অংশ খুলে পড়ে যায় আর এতে করে সাংজুর কাছে না জানি ধরা পড়ে যায়, যার কারণে নিজেকে দূরে সরিয়ে রাখতে জিয়া সাংজুংকে নিয়ে অন্য রুমে ডোর লক করে দেয় এবং আবেগে ও গ্লাসে একটি ট্যাটু আঁকে। এরপর সারা রাত দুজন আলাদা রুমে ঘুমালে সকালে সাংজুং রুম থেকে বেরিয়ে আসে এবং কিছুক্ষণ সে ওর পাশে এসে বসে থাকে কারণ সেও এখন ওকে ভালোবাসতে শুরু করেছে। এরপর হঠাৎ সেই গ্লাসের ট্যাটুটি তার চোখে পড়লে সে অবাক হয়ে যায় এবং অমনি গিয়ে ওর সেই পুরনো মিউজিক বুকটি বের করে আর দেখে যে সেই ট্যাটু আর এই ট্যাটু হুবহু একই মিল রয়েছে এবং ভাবে যে তবে এই জিয়া কি সেই হানা। আর তখনই ওর এতদিনের বলা প্রত্যেকটি কথা তার মনে পড়তে শুরু করে যে কেন সেদিন হঠাৎ ওর সার্জারির কথা তাকে জিজ্ঞেস করেছিল, এমনকি কেন সেদিন ওই লোকটির সামনে ভালোবাসার কথা বলতে গিয়ে ও কেঁদেছিল। সাংজুং তখন এবার ধীরে ধীরে প্রত্যেকটি কার্যকলাপ তখন হানার সাথে মেলাতে থাকে এবং ওর প্রত্যেকটি অঙ্গভঙ্গি জিয়ার সাথে মিলে যাওয়ায় সাংজুং আর কিছুই বুঝতে বাকি থাকে না যে এই জিয়াই হলো সেই হানা। এরপর তার কিছুক্ষণ পর জিয়া উঠে তার কাছে এলে সাংজুং নিজেকে সংযত করে ওকে বাড়ি চলে যেতে বলে। এরপর একদিন এক পার্টিতে জিয়া সেখানে ডান্স করাকালে হঠাৎ ওর বাবা সেখানে চলে আসে এবং ওকে দেখে সে বারবার ওকে ছুঁতে চাইলে জিয়া তাকে দেখেও ও তাকে না চেনার ভান করে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আর এই পরিস্থিতি দেখে সাংজুং তাকে খারাপ লোক ভেবে তার গায়ে হাত দিতে গেলে জিয়া তাতে বাধা দেয়। সাংজুং তখন জিজ্ঞেস করে যে তুমি তাকে চেনো কিনা, কিন্তু জিয়া নিজের আসল পরিচয় লুকাতে তখন এই কথা বলে যে ও তাকে চেনে না। এ কথা শুনে তখন ওর বান্ধবী মনে অনেক কষ্ট পায় এবং ওর সামনে এসে জিয়ার বাবাকে নিয়ে কষ্ট ভরা মন নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সাংজুং ওর চোখের চাহনিতে ঠিকই বুঝতে পারছে যে জিয়া সকলের সামনেও অভিনয় করছে। এ কারণে সাংজুং সেই পার্টি থেকে রাগ করে চলে আসলে জিয়া তার মান ভাঙাতে আসে এবং বলে যে হ্যাঁ আমি ওই লোকটিকে চিনি। আর এ কথা বলতে সাংজুং তখন ওর আসল পরিচয় তুলে ধরে। জিয়া তো তখন আর একটি কথা বলারও ও সাহস পায় না। আর জিয়াও তখন ও একের পর এক সাংজুকে সব সত্য বলে দেয় যে হ্যাঁ আমি সেই হানা, আমি যা কিছু করেছি শুধুমাত্র তোমার জন্যই নিজেকে পরিবর্তন করেছি, নয়তো তুমি আমাকে কখনোই ভালোবাসতে না, কারণ আমি তো সবসময় তোমার কাছে প্রয়োজন ও অবহেলার বস্তু ছিলাম, আমাকে তুমি তোমার কাছে ব্যবহার করেছো মাত্র।
কথা বলে ও কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেলে সাংজুং ওখানেই নির্বাকভাবে সে দাঁড়িয়ে থাকে। আর এদিকে আহমি হানার সার্জারির সব সত্য জেনে গেলে তখন ও সেই ছবি স্টুডিওতে ছড়িয়ে দেয়, যার দরুন এই ভয়ে কোম্পানির মালিকের মধ্যে ঢুকে গেলে জিয়ার কেলেঙ্কারির সব দায়িত্ব সে একাই সাংজুংকে নিতে বলে, কেননা সাংজুই জিয়াকে নিয়ে এসেছে। এমনকি হানার গানে এতদিন আহমি যে ঠোঁট মিলাতো সেটাও দর্শক জেনে যাওয়ার ভয়ে সকল টাকার খেসারত তখন সাংজুংকে একাই নিতে বলে, নয়তো তার বিনিময়ে তারা এই টাকা উসুল করতে তারা জিয়াকে দিয়ে নগ্ন শুটিং করাতে বাধ্য হবে। কথা শুনে তো অমনি সাংজুংয়ের মাথায় আরও রাগ উঠে যায় এবং রাগে হাতে থাকা তার গ্লাসের আঘাতে তার হাত কেটে যায়। আর ওই অবস্থায় কোম্পানির সকল দায় মাথায় নিয়ে সাংজুং জিয়াকে নিয়ে বেরিয়ে আসে। এরপর সে জিয়াকে বোঝায় যে আজ থেকে এই অডিশন তোমার, তুমি শুধু তোমার জন্য গান গাইবে, অন্য কারোর জন্য নয়। তুমি হানা নও, বরং তুমি জিয়ার পরিচয়ে বাঁচবে। কিন্তু জিয়ার মন তো কিছুতেই সায় দেয় না, কারণ একদিন হলেও মানুষ এই সত্য জেনে যাবে, যার কারণে নিজের সত্য লুকিয়ে সবার কাছে বড় হতে চায় না বিধায় ও এই অডিশন দিতে রাজি হয় না। কিন্তু এরপরও সাংজুংকে অনেক বুঝিয়ে সুঝিয়ে স্টেজে পাঠায় এবং দূর থেকে ওর মনে সে সাহস জোগানোর অনেক অনুপ্রেরণা দেয়। আর জিয়া স্টেজে দাঁড়াতেই তখন ওর বাবা আবারও সে সামনে চলে আসে আর তাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে জিয়া তখন ওর বাবাকে ছেড়ে দিতে বলে এবং কেঁদে কেঁদে ও নিজের সব সত্য অডিয়েন্সের সামনে প্রকাশ করে যে ও জিয়া নয়, ওর এই সৌন্দর্য আসল নয়, ও হচ্ছে সেই হানা যাকে সবাই মোটা ও কুৎসিত ভেবে অবহেলা করত। ও হচ্ছে সেই হানা যার গুণ থাকা সত্ত্বেও ও সবার কাছে শুধু ধিক্কার ও প্রতারিত হতো। আর সেই হানা যখন আজ সবার ভালোবাসা পেতে ও নিজেকে জিয়ায় পরিবর্তন করলো, আর এখন এই জিয়াই তার বাবাকে চিনেও যেন চেনে না। তার বেস্ট ফ্রেন্ড তার কাছ থেকে আজ দূরে সরে গেছে, এমনকি তার আপন মানুষও আজ তার পর হয়ে গেছে। আর তাই আমি জিয়া নয় বরং আগের হানায় ফিরে যেতে চাই। কথা বলতে বলতে ও সেখানে কেঁদে ফেলে পেছনে ওর পুরনো ছবি তখন স্ক্রিনে ভেসে ওঠে। আর এই সত্য অডিয়েন্সের মনে খুব হৃদয় স্পর্শ করলে তাদেরও কথায় তখন চোখে পানি চলে আসে এবং সবাই একযোগে তখন করতালি দিয়ে ওর কনফিডেন্স ও সৎসাহসকে সমর্থন করে। দূর থেকে সাংজুংয়ের চোখেও তখন পানিতে টলমল করে। এরপর যিনি ও কাঁদতে কাঁদতে ওর বাবার কাছে যায় এবং তাকে ছুঁয়ে ও তার কাছে ক্ষমা চায়। আর তারপর থেকে হানা যিনি নয় বরং হানা হয়েই ও দর্শকের মনে জয় করে নেয়। আর এদিকে সাংজুং সে হানাকে এখন এতটাই পছন্দ করতে শুরু করেছে যে ওর পেছনে সে আঠার মতো সারাক্ষণ লেগেই থাকে যে কবে হানা নিজ থেকে ওর ভালো লাগা আবার ও প্রকাশ করবে এই আশাতে। কিন্তু হানা তো এখন সুপারস্টার হওয়ার পর থেকে ও সাংজুংকে যেন নাকের ডগায় দড়ি দিয়ে ও অনবরত তাকে ঘোরাতেই থাকে। আর এখানেই ছবিটি পুরো শেষ হয়।